21শে জুলাইয়ের যে শহীদ হওয়া সে সবই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিটিক্যাল ক্যাপিটাল বা রাজনৈতিক পুঁজি। মনীশ গুপ্তর কথা বলছেন কেন? জ্যোতিবাবুর আমলের যারা বড় পুলিশ অফিসার, রাজপাল সিং, হায়দার আজিজ সফি, সবাই তো তৃণমূলে এসছেন, কেউ মন্ত্রী হয়েছেন, কেউ ডেপুটি স্পিকার হয়েছেন। পলিটিক্স এটা হতেই পারে। শুভেন্দু অধিকারী তারাও ওই 21শে জুলাইয়ের দিকে তাকিয়ে থাকতেন যে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তারা কতটা গুরুত্ব পাবে। এটা দুর্ভাগ্যজনক। মানে 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 আমি মনে করি যে পাগলু ডান্স না হওয়াই উচিত। দেব 21শে জুলাইয়ের কোনো কিছুকে বহন করে না। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আর আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। 1993 সালে আজ থেকে ঠিক 31 বছর আগে মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী, বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই মহাকরণ অভিযানে সচিত্র পরিচয়পত্র দেখিয়ে ভোট দেওয়ার দাবি জানিয়েছিলেন তিনি। এই 21শে জুলাইয়ের জানা অজানা কাহিনী নিয়ে ঘটনা আমরা জানার চেষ্টা করব। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমার অতিথি, বিখ্যাত সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য। দেখুন, আমি যেটা প্রথমেই বলতে চাইব সেটা হচ্ছে যে 21শে জুলাই আজকে বাংলার রাজনৈতিক জীবনে একটা মাইল ফলক হয়ে দাঁড়িয়েছে। ঠিক ওপার বাংলার জীবনে যেমন 21শে ফেব্রুয়ারিকে ধরা হয় যে একটা মাইল ফলক, প্রতিবাদের একটা মাইল ফলক, বাংলার উপরে উর্দু চাপিয়ে দেওয়ার মাইল ফলক, ঠিক তেমনই পশ্চিমবঙ্গে যে সিপিএমের যে স্ট্যালিনিস্ট শাসন ছিল সেইটার বিরুদ্ধে প্রতিবাদের একটা দিকচিহ্ন হয়ে দাঁড়িয়ে রয়েছে 21শে জুলাই। ইতিহাসের কি আরও অদ্ভুত সমাপতন দেখুন, যে ওপার বাংলা এখন জয় বাংলা স্লোগানকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইকে শুধু আরেকটা অমর 21শে বলে মাইল ফলকে পরিণত করেননি, তিনি জয় বাংলা স্লোগানকে এপার বাংলার প্রত্যেকটা মানুষের হৃদয়ে গেঁথে দিতে চাইছেন। এই যে বাঙালি অস্মিতার কথা বলা, আমার মনে হয় আজকের বাংলায় সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় সাফল্য। আপনি যদি পুরনো ইতিহাসে ফেরেন তাহলে আমি দুটো জিনিস বলবো। এক হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই প্রথম যে আন্দোলন করেছিলেন, সেই আন্দোলন কিন্তু আজকে গোটা ভারতবর্ষে সবাই বলছে সচিত্র পরিচয়পত্র দেখিয়ে ভোট, অর্থাৎ ভোট জালিয়াতি বা ভোট লুট যেন না হয়। মজার কথা, আজকে পশ্চিমবঙ্গে যারা বিরোধী দল, সে বিজেপিও এই কথা বলছে। আমরা যারা ধরুন প্রায় প্রথম থেকে 21শে জুলাই কভার করছি, মানে 21শে জুলাই 13 জনের মৃত্যুর পর থেকে যারা সাংবাদিক হিসেবে 21শে জুলাই কভার করছি, তারা সবাই জানি যে 21শে জুলাইয়ের সাথে তিনটে জিনিস সমার্থক। এক, 21শে জুলাই বৃষ্টি হবেই, মমতা বন্দ্যোপাধ্যায় বৃষ্টিতে ভিজবেনি। আর দ্বিতীয়ত, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থকদের, আমি ইচ্ছে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থকদের বললাম, আমি তৃণমূল সমর্থকরা বললাম না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম যখন 21শে জুলাই শহীদ দিবস শুরু করেছিলেন তখনও কিন্তু তিনি কংগ্রেসে ছিলেন, কিন্তু তার পিছনে যে বাঁধভাঙা আবেগ, জনগণের যে উচ্ছ্বাস, সেটাই তো পরবর্তীকালে তৃণমূল তৈরিতে সাহায্য করেছে। ফলে আমরা তিনটে ধাপের 21শে জুলাই দেখেছি। একটা কংগ্রেস নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাই, একটা তৃণমূল কংগ্রেস নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাই, যেটা তখন তিনি বিরোধী নেত্রী, আর গত 14 বছর ধরে বাংলা দেখছি যখন তিনি মুখ্যমন্ত্রী বা তিনি শাসক দল, তখনকার 21শে জুলাই। আমার মনে হয় তিনটে 21শে জুলাইয়ের কমন ফ্যাক্টর হচ্ছে বৃষ্টি, দ্বিতীয়ত মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে সমর্থকদের বাঁধভাঙা আবেগ, আর তৃতীয়টা আমার ব্যক্তিগত অভিজ্ঞতার দিক থেকে যে সেই 32 বছর আগেও অশোক মজুমদার, তখন আমি যে কাগজে চাকরি করতাম, অশোক মজুমদার সেই কাগজের হয়ে ছবি তুলতে আসতেন এবং একটা টপ শট নিয়ে দেখাতেন মানে সম্পাদককে যে কতটা ভিড় হয়েছে। আজকে অশোক মজুমদার আর কোনো কাগজে চাকরি করেন না, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়েরই ফটোগ্রাফার, সরকারি ফটোগ্রাফার। তো তিনি আজও সেই ছবি তোলেন। আমার মনে হয় 21শে জুলাইয়ের এই তিনটে ফ্যাক্টর খুব কমন। দেখুন, মানে 94 থেকে এই 2025-এ আস্তে আস্তে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক প্রতিপক্ষরা বদলে গেছেন। আগে যেটা ছিল সিপিএম, 2014-র পর থেকে সেটা বিজেপি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজে বদলাননি। অর্থাৎ 21শে জুলাইকে তিনি সবসময় ব্যবহার করেন তার সমর্থক, তার দলের জন্য ভবিষ্যতের রোডম্যাপ তৈরি করে দেওয়ার জন্য। অর্থাৎ এবছরের 21শে জুলাই যেমন সবাই আশা করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেবেন যে সামনে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল বা রাজ্য সরকারের পলিটিক্যাল লাইন কী হবে। তৃণমূলই যেহেতু শাসক দল, সেহেতু আমি রাজ্য সরকার শব্দটা ব্যবহার করলাম।
কিন্তু আপনি যদি দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা গুণ, অর্থাৎ যখন তিনি 94-তে ছিলেন, 2011-র আগে যখন তিনি ছিলেন এবং 2025, সবসময় কিন্তু তিনি জননেত্রী। মানুষের আবেগ মানে কোথায় যেতে পারে সেটা আমরা 21শে জুলাই দেখলে বুঝতে পারি। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভায় আমি সবাইকে আসতে দেখেছি। মানে আজ যার লেখাকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বিজেপি, সেই দীপক ঘোষকেও দেখেছি, কংগ্রেসের মণিশঙ্কর আয়ারকেও দেখেছি, এবং মানে আমি বলছি যে সবাই এসছেন। তো এই যে বিরাট মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে যে পলিটিক্যাল অ্যাক্টিভিটি, সেটার কোনো দ্বিতীয় বিকল্প নেই। আমাকে ব্যক্তিগতভাবে মানে সাক্ষাৎকার দিতে গিয়ে বিজেপির শীর্ষ নেতারা অটল বিহারী বাজপেয়ী, প্রমোদ মহাজনরা বলেছেন যে মমতার মতো জনমোহিনী নেত্রী আর কেউ নেই। একই কথা সোনিয়া গান্ধীও বলেছেন। অর্থাৎ আপনি যদি দেখেন দেশের মানে শীর্ষ রাজনৈতিক দলের শীর্ষ কর্তারা, মানে সেটা বাজপেয়ীজি হন, সোনিয়া গান্ধী হোক, আমি দুজন সিনিয়র লোকের কথা বললাম, তারা অবধি জানতেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা ক্রাউড পুল করতে পারেন, তার এক ডাকে কতটা লোক জড়ো হয়ে যায়। দেখুন, মানে 94 থেকে 2025-এ আস্তে আস্তে হয়তো সভা অনেক বদলেছে, আরে বহরে বেড়েছে, স্টেজের উচ্চতা বেড়েছে। এখন দেখি জার্নালিস্টদের জন্য সাইডে এনক্লোজার তৈরি হয়, এপাশে শিল্পীদের জন্য আলাদা বসার জায়গা তৈরি হয়। এই সবই হয়েছে, কিন্তু আমি বলবো এই সব কিছু আসলে গৌণ। দ্য মেজর ফ্যাক্টর ইজ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারিশমা, তাকে কিভাবে সমর্থকরা দেখতে চান এবং তিনি কিভাবে রাজনীতির পথ নির্দেশ করেন, এটাই হচ্ছে 21শে জুলাইয়ের মূল মন্ত্র। মানে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে ছিলেন, তিনি ওই ন্যারেটিভটা তৈরি করেছেন বা ওই গাথাটা তৈরি করেছেন যে কিভাবে সিপিএমকে আক্রমণ হবে। 99-এর পর থেকে যখন তিনি তৃণমূল কংগ্রেসের নেত্রী, তখনও তিনি ওই ন্যারেটিভটা তৈরি করেছেন যে কিভাবে সিপিএমকে আক্রমণ হবে। 2014-র পর থেকে বিজেপি পশ্চিমবঙ্গে আসার পর থেকে তিনি তার প্রধান প্রতিপক্ষ বিজেপি বুঝে নেওয়ার পর থেকে বিজেপিকে আক্রমণ করছেন। আপনি যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে টানতে পারেন বা জননেত্রী তিনি, কিন্তু ওনার বিরুদ্ধে একটা অভিযোগ আসেন, কংগ্রেস করেন, সিপিএমও করেন, ইদানিং করে বিজেপিও করছে, যে শহীদ যে 21শে জুলাইয়ের যে শহীদ সভা হয়, এটা তো কংগ্রেসের, মমতা বন্দ্যোপাধ্যায় এখন তৃণমূল কংগ্রেসে, উনি ওটাকে হাইজ্যাক করেছেন। দেখুন, ভারতবর্ষে যে সমস্ত আঞ্চলিক রাজনৈতিক দল আছে, সেটা শরদ পাওয়ারের এনসিপি হোক কিংবা ধরুন অন্ধ্রের ওয়াইএসআর কংগ্রেস, সেই সবগুলোই তো কংগ্রেস ভেঙে তৈরি হয়েছে। ফলে কংগ্রেসের কোনো ঐতিহ্যকে তারা সবসময় বহন করে। আমি আপনাকে দুটো জিনিস মনে করিয়ে দেবো, কংগ্রেস যদি এরা বলে তাহলে ভুল করছে। যুব কংগ্রেসের সভানেত্রী হিসেবে ওই আন্দোলন ছিল বেসিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যখন দল ছেড়েছেন, ওই দিবসটার যাবতীয় তাৎপর্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চলে এসছে। মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই যারা শহীদ হয়েছিলেন, আজও তাদেরকে মঞ্চে নিয়ে আসেন, মানে তাদের পরিবারবর্গকে, তাদের পরিবারের দেখভাল করেছেন, কাউকে চাকরি দিয়েছেন। ফলে আপনি যখন কোনো রাজনৈতিক উত্তরাধিকারকে বহন করার কথা বলেন, তখন সেই বহনকে আপনাকে ক্যারি করতে হয় আইডিওলজি দিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আন্দোলনটা যেহেতু সিপিএমের বিরুদ্ধে ছিল, আপনাকে বুঝতে হবে যে কংগ্রেসের বিরুদ্ধে তো ওনার মূল অভিযোগই ছিল যে কংগ্রেস তরমুজ, মানে কংগ্রেস বাইরে সবুজ কিন্তু ভেতরে লাল। পশ্চিমবাংলার তৎকালীন কংগ্রেস নেতারা আসলে সিপিএমের সঙ্গে যোগসাজশ করে চলেছে। ফলে ওনার যে আন্দোলন 21শে জুলাইয়ের যে শহীদ হওয়া, সে সবই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিটিক্যাল ক্যাপিটাল বা রাজনৈতিক পুঁজি। সেটা উনি অন্যকে ছাড়বেন কেন? এটা তো উনিই নিয়েছেন। সিপিএম বা বিজেপির থেকে বলার কিছুই নেই, সিপিএমের বিরুদ্ধেই আন্দোলনটা ছিল। আর বিজেপি তো পশ্চিমবঙ্গের রাজনীতিতে নবাগত, তারা বিভিন্ন জিনিসে যাকে বলে হাতড়ানোর চেষ্টা করে, এটা ধরছি ওটা ধরছি, কিন্তু বিজেপির 21শে জুলাইয়ের সঙ্গে বিজেপির কোনো সম্পর্কই নেই। একটা প্রশ্ন আসছে, বারবার উঠছে, যে মনীশ গুপ্ত, মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভায় উনি বিদ্যুৎ মন্ত্রী ছিলেন, কিন্তু ওই মনীশ গুপ্ত যখন 21শে জুলাইয়ের অভিযান হয়, তখন বুদ্ধবাবু জ্যোতিবাবু যে মন্ত্রিসভা, সেখানে কিন্তু উনি স্বরাষ্ট্র সচিব ছিলেন। দেখুন, রাজনীতিতে এ ধরনের পালাবদল তো ঘটতেই থাকে। একটা উদাহরণ দেওয়া যাক, ধরুন আজকের বিজেপিতে, বা ধরুন আজকের বিজেপিও না, কিছুদিন আগে অবধি তৃণমূল কংগ্রেসের হয়ে রাষ্ট্রপতি প্রার্থী হয়েছিলেন, সাংসদ হয়েছিলেন যশবন্ত সিনহা। আচ্ছা, তৃণমূলের এখনও সাংসদ শত্রুঘ্ন সিনহা, এরা সবাই বাজপেয়ী ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন।
ফলে রাজনীতিতে এপাশ ওপাশ যাওয়া হতেই পারে। আপনি শুধু মনীশ গুপ্তর কথা বলছেন কেন, জ্যোতিবাবুর আমলের যারা বড় পুলিশ অফিসার, রাজপাল সিং, হায়দার আজিজ সফি, সবাই তো তৃণমূলে এসছেন, কেউ মন্ত্রী হয়েছেন, কেউ ডেপুটি স্পিকার হয়েছেন। পলিটিক্স এটা হতেই পারে। প্রশ্ন হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবিটা তুলেছিলেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় রিপ্রেজেন্ট করেন কিনা, আর মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমের বিরুদ্ধে যে অভিযোগগুলো তুলেছিলেন সেগুলো আজও মমতা বন্দ্যোপাধ্যায় রিপ্রেজেন্ট করেন কিনা। সিপিএমকে আমরা সবসময় একটা স্ট্যালিনিস্ট রেজিমেন্টেড পলিটিক্যাল ফোর্স হিসেবেই দেখি, খুবই অতিরিক্ত নিয়ন্ত্রক পলিটিক্যাল ফোর্স। মমতা বন্দ্যোপাধ্যায় সেই পলিটিক্সের বিরুদ্ধে কথা বলেন। আপনি যদি সেই অর্থে দেখেন, বামফ্রন্টের কত মন্ত্রী তো এখন তৃণমূলে চলে এসছে। আমি কমল গুহর ছেলে উদয়ন গুহ থেকে অনেকের কথা বলতে পারা যায়। রেজ্জাক মোল্লা মন্ত্রী হয়েছিলেন। তো ফলে পলিটিক্স এটা চলতেই থাকে, সেটা কোনটা গুরুত্বপূর্ণ না। এগেন আই গো ব্যাক, দুটো হচ্ছে ঐতিহাসিক লেগেসির থেকে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে সচিত্র পরিচয়পত্রের কথা মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় তুলেছিলেন সেই দাবিটা এখনও গুরুত্বপূর্ণ কিনা। দ্বিতীয় কথা, রেজিমেন্টেড রিগ্রেসিভ পলিটিক্যাল ফোর্সের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন করেছিলেন সেটা গুরুত্বপূর্ণ কিনা। দুটোই মমতা বন্দ্যোপাধ্যায় বহন করছেন। কিন্তু আমার এই 2025-এ যেটা মনে হলো সেটা আমি যেটা প্রথমেই বললাম, 32 বছরের প্র্যাকটিসে বা একটা পলিটিক্যাল কাল্ট তৈরির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু 21শে জুলাইকে এস্টাবলিশ করে দিয়েছেন। সবাই জানে 21শে জুলাই মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিন। তাহলে 21 ওপার বাংলায় যেমন ভাষা আন্দোলনের জন্য 21 অমর 21-এ বলা হয়, এপাশেও কিন্তু 21শে জুলাই একটা অমর 21-এ হয়ে গেল। দ্বিতীয় কথা, ওপার বাংলা এখন এই ভাষা আন্দোলন ইত্যাদিকে ভুলে যাওয়ার চেষ্টা করছে, বাংলাদেশ এখন পূর্ব পাকিস্তান হওয়ার চেষ্টা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল কিন্তু গত 3-4 বছর ধরে সেই জয় বাংলা স্লোগানটাকে এমনভাবে ব্যবহার করলেন যেটা আজকে বাঙালি অস্মিতার প্রতীক হয়ে দাঁড়ালো। এবং থার্ড পয়েন্ট, তার সঙ্গে এই মুহূর্তের ভারতবর্ষে যে রাজনৈতিক পরিস্থিতি, বিভিন্ন রাজ্যে যখন বাঙালিরা হেনস্থা হচ্ছে, বাঙালি শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে, এবং শুধু আগে বিজেপি শুধু মুসলমানদের হেনস্থা করতো, এখন হিন্দু শ্রমিকদেরও হেনস্থা করছে। সেই হেনস্থার প্রতিবাদেও এই জয় বাংলা স্লোগান এবং 21শে জুলাই একটা বৃহত্তর প্রতীক হয়ে দাঁড়ানো। দাদা, বর্তমানে 21শে জুলাই যতটা না শহীদ স্মরণ, তার থেকে বেশি রাজনৈতিক মেগা ইভেন্ট বলছে বিজেপি। অ্যাবসলিউটলি, এটা তো কোনো সংশয় নেই যে আগামী পরে যে কোনো পলিটিক্যাল পার্টি তার পরের 1 বছরের কার্যক্রমকে স্থির করার জন্য একটা দিনকে নির্ধারণ করে। ফলে 21শে জুলাই, এটা আজ কেন, 21শে জুলাই 1999-এ তৃণমূল তৈরি হওয়ার পর থেকেই 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পরের বছরের পলিটিক্যাল রোডম্যাপ, তাতে তো কোনো অসুবিধে নেই। বিজেপি নেতারা যেটা ভুলে যাচ্ছেন, অনেক বিজেপি নেতা যখনও তারা বিজেপি নেতা হননি, আমি নাম করতে চাই না, যে নামই করি, শুভেন্দু অধিকারী, তারাও ওই 21শে জুলাইয়ের দিকে তাকিয়ে থাকতেন যে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তারা কতটা গুরুত্ব পাবে। শুভেন্দু অধিকারী যদি তৃণমূলের যখন সভাপতি ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের, তখন 21শে জুলাই তার কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটা মনে রাখেন, এবং সেটা তাকে কতটা মাইলেজ দিয়েছিল বা নেতা হিসেবে প্রতিষ্ঠিত হতে সাহায্য করেছিল, তাহলে শুভেন্দু অধিকারী 21শে জুলাই নিয়ে কোনো মন্তব্য করবেন না। 2026 বিধানসভা নির্বাচনের আগে এটা শেষ 21শে জুলাই তৃণমূলের কাছে রাজনৈতিকভাবে কতটা তাৎপর্যপূর্ণ? খুব গুরুত্বপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে পলিটিক্যাল প্ল্যানিং করছেন, কোন ন্যারেটিভকে সেট করতে চাইছেন, একটা বোঝা যাচ্ছে যে তিনি বাঙালি অস্মিতার জোর দিচ্ছেন, যে জন্য তিনি 16ই জুলাই কলকাতার রাস্তায় মিছিল করেছেন। কিন্তু তার পাশাপাশি তিনি কোন কোন উন্নয়নের কথা বলবেন, বিজেপিকে কী অর্থে নিশানা করবেন, তিনি রাজ্যের যেসব শ্রমিকরা বাইরে গিয়ে আক্রান্ত হচ্ছে তাদের জন্য কিছু বলবেন কিনা, সেই সবের দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। আমার মনে হয় যে নেক্সট 9 মাস বা 10 মাসের রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য ওই দিনটা খুব গুরুত্বপূর্ণ, 21শে জুলাই। এই 21শে জুলাই নিয়ে অনেকে অনেক কথা বলেন। আমরা যখন দেখি যে 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় যখন উনি সভা করেন, সভা, তখন কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে শহীদ তর্পণ করা হয়। কংগ্রেস অভিযোগ করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ স্মরণ করেন শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে। না, প্রতি বছর তো মমতা বন্দ্যোপাধ্যায় সভায় ওই 13 জন নিহতের পরিবার আসেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের একজন সাংসদ দোলা সেনকে তো দায়িত্ব দিয়ে রেখেছেন ওদের পরিবারকে নিয়ে আসার, তাদেরকে মঞ্চে তোলা হয়, তাদেরকে আপ্যায়ন করা হয়। কংগ্রেসের যদি রাজনৈতিকভাবে দম থাকতো তাহলে ধর্মতলার মহাকরণের সামনে সভা করত, যে মহাকরণে আসার পথে সেদিনকে যুব কংগ্রেসের এই মেন স্ট্রিম থেকে সরে গিয়ে নিজেদের প্রান্তিক করাই তো পশ্চিমবঙ্গে বিজেপিকে সুবিধা করে দিয়েছে। একদম শেষ প্রশ্ন আপনার কাছে আমার, অনেকবার অভিযোগ ওঠে যে 21শে জুলাই যে ধরনের
সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, পাগলু ড্যান্স, এই ধরনের গানগুলো হয়, এগুলো না হলেই বরং ভালো হচ্ছে। এগুলো এমনি রাজনীতি মানে এটা দুর্ভাগ্যজনক। মানে 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 আমি মনে করি যে পাগলু ডান্স না হওয়াই উচিত। দেব 21শে জুলাইয়ের কোনো কিছুকে বহন করে না। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত উনি কেন দেবকে তোলেন, কিন্তু লোকে 21শে জুলাই আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা শুনতে। কে দেব এলো, কোন নায়িকা এলো, কোন জাতীয় রাজনৈতিক এলো, কোনো কিছু গুরুত্বপূর্ণ না। লোকে আসে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় শুনতে। দেবের পাগলু ডান্স না দেখতে পারলেই দর্শক খুশি হবে। এবারের 21শে জুলাই 26-এর সামনে নির্বাচন, বাঙালি অস্মিতাকে জাগ্রত করতে মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামলেন। এবারে কি সেই 2021-এর মতো বাঙালি যে অস্মিতা সেটা জাগিয়ে তুলে বিজেপিকে বহিরাগত দল এই ইস্যুটা সামনে? বিজেপি বহিরাগত দলই, সে বিষয়ে কোনো সংশয় নেই। কিন্তু যেটা মানে কতটা উনি বাঙালি অস্মিতার কথা বলবেন, কতটা ওনার নিজের উন্নয়নের কার্ড খেলবেন, কতটা উনি মহিলাদের কথা বলবেন, সেটা আমাদের সেটার জন্য 21শে জুলাই অপেক্ষা করতে হবে। তবে আমার মনে হয় বাঙালি অস্মিতা উইল বি এ ভেরি মেজর ফ্যাক্টর ফর দ্য নেক্সট ইলেকশন। বাঙালি অস্মিতার প্রশ্নই 2026-এর নির্বাচন হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের কাছে একটা আবেগ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ তৃণমূল কর্মী সমর্থকরা তারা আসেন। 21-এর যে সভা, এই সভা থেকে 2026 বিধানসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেস কিভাবে ঝাঁপিয়ে পড়বে নির্বাচনে, তার রূপরেখা দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের 21শে জুলাইয়ের সভা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।